আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 58, 59 এবং 60তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন। পূর্ণা ও মোগা মেঠোপথ ধরে হাওলাদার বাড়ি যাচ্ছে। মাথার উপর আকাশের আলো করা তেজহীন সূর্য। পূর্ণার পায়ের গতি চঞ্চল, সে অস্থির হয়ে আছে। পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহ। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুঁতে পারছে না। অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে পা এলিয়ে দিত। কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে। এখন সেই মন মেজাজ নেই। মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে। প্রেমা ঘরে পড়ছিল, বাসন্তী রান্নাঘরে, তাই তারা শুনতে পায়নি। পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগা তার কাছে এসে খবর দিল। খবরটা শুনেই খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে। কুয়াশা ঢাকা পথে উত্তরের হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়িতে আসে। একছুটে পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘুমে। শিওরে ফরিনা বসে আছেন। পূর্ণা করুণ স্বরে জানতে চাইল, ও খালাম্মা, আবার কি হয়েছে? ফরিনা ইশারায় শান্ত হতে বললেন। তারপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন। গতকাল ইশারা আজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে ঢুকেই লুটিয়ে পড়ে। পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। অনেকগুলো কাটা ফুটেছিল। শ্বাস নিচ্ছিল ঘন ঘন। গালের চামড়াও একই অবস্থা। ফরিনা, লতিফা, আমিনা, রিনু পদ্মজাকে দেখে চমকে যায়। আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে। পদ্মজা পানি খেতে চায়। পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলের কথা শুনে উপস্থিত দুইজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায়। তারা আর প্রশ্ন করেনি, যেন বুঝে গিয়েছিল কি হয়েছিল। কাটা বের করতে গিয়ে আরও রক্তক্ষরণ হয়েছে। পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল। চোখ দিয়ে অনবরত জল পড়ছে। ব্যান্ডেজ করা খুব দরকার ছিল। কাটাছেঁড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণা নেই। তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বললেন, এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে, তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ, সাবলুন সহ বিভিন্ন জিনিসপাতি রয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন। তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল, আমার আপা এত কষ্ট পেয়েছে। পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ফরিনার কাছে জানতে চায়, ভাইয়া কোথায়? তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি মিনমিনিয়ে গলায় বলল, জানি না। পূর্ণা অবাক স্বরে বলল, ভাইয়া জানে না আপার কথা? রাতে দেখেনি? ফরিনা বলল, বাবু তো বাড়ি আহে নাই। রানীরে যে খুঁজতে গেল আর আইসে না। পূর্ণা বলল, রানী আপারে পাওয়া যায়নি? ফরিনা বলল, না। পদ্মজা শরীরে নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল। সে পদ্মজার পেটের কাছে এসে বসল, বলল, আপা। পদ্মজা পিট পিট করে চোখ খোলে। জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজার চোখে মুখে ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা দ্রুত চোখ বুজে ফেলল। তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণাকে দেখে অবাক হয়। উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা। সে পায়ের দিকে চেয়ে আরো অবাক হলো। পায়ে ব্যান্ডেজ এলো কি করে? মনে করার চেষ্টা করলো। মনে মনে বিড়বিড় করে বলল, রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি। ভুলেও পিছনে ফিরে তাকায়নি। সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন। আব্বা ব্যান্ডেজ করে দেন, আম্মা খাইয়ে দেন। অনেক রাত হয়। উনি তখনও ফিরেননি, তাই চিন্তা হয়। আম্মাকে জিজ্ঞেস করলে আম্মা বলেছিলেন চলে আসবে। তারপর কি হয়েছিল মনে নেই। ঘুমিয়ে পড়ি বোধহয়। পদ্মজার ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফরিনাকে প্রশ্ন করল, উনি ফিরেছেন? ফরিনা বলল, না। পদ্মজা কি বলবে বুঝতে পারছে না। সে অনেকক্ষণ পর বলল, চাচার রেদওয়ান ভাই ফিরেছে? ফরিনা বলল, আইসে তো। তোমার চাচা এখন কই জানি না, রেদওয়ান হের ঘরেই আছে। পদ্মজা বলল, তাহলে আপনার ছেলে কোথায় আম্মা? পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে। পূর্ণা পদ্মজাকে এক হাতে চেপে ধরে অনুরোধ করে, আপা শান্ত হও। খালাম্মা, রেদওয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে? আপনি জিজ্ঞেস করেননি? ফরিনা নির্বিকার স্বরে বলল, আমি হের লগে কথা কই না। পদ্মজা বলল, আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না? রাতে বাড়ি ফেরেনি, আপনি তো তার মা নাকি? পদ্মজার গলা কাঁপছে। তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে। আমিরের কিছু হলে সে সমুদ্রে পড়বে। হেমলতার পরে একটাই মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। ফরিনা নিশ্চুপ। তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছে না। পদ্মজার পা ব্যথায় টনটন করে ওঠে। শীতের সময় কাটাছেঁড়া খুব যন্ত্রণার। যে যন্ত্রণায় পূর্ণা এখনো ভুগছে। সেদিন কাঁধে আঘাত পেল, আজও শুকায়নি ভালো করে। কিছু ছোঁয়া লাগলেই ব্যথা করে। পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল, আপা এমন করো না, ভাইয়া চলে আসবে। রানী আপাকে খুঁজতে গেছে, এজন্যই আসতে পারেনি। পদ্মজা বলল, রানী আপার বাপ ভাই তো চলে আসছে। পূর্ণা বলল, তুমি তো জানোই আপা, রানী আপার বাপ ভাই কেমন। রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার, তাই ভাইয়া রানী আপারে ছাড়াই আসতে পারছে না। পূর্ণার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না। গোলমাল তো আছেই। পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা তীক্ষ্ণ তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে।
পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে। ফরিনা ও পূর্ণা আটকে উঠল। পদ্মজাকে জোর করে শুইয়ে দিল, কিন্তু পদ্মজা নাছরবান্দা। সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না। ফরিনা আশ্বস্ত করে বলল, ওরা বাবুর ক্ষতি করবে না। বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে, কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু। পদ্মজা তির্যকভাবে তাকালো, বলল, আপনি সব জানেন তাই না? পূর্ণার ফোরন কাটে, কি জানবে? পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফরিনাকে প্রশ্ন করল, বলুন আম্মা। ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন। ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো। কে যেন দাঁড়িয়ে আছে, শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা। পূর্ণা ডাকতে উদ্যত হবে। পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলল, ইশারা করে চুপ থাকতে বলল। তারপর ফরিনাকে প্রশ্ন করে, তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না? ফরিনা বলল, জানে মারবে না। একথা শুনে পদ্মজা হকচকিয়ে যায়। সে উৎকীর্ণ হয়ে বলল, একথা কেন বলছেন? ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন। পদ্মজার মাথার রক রাগে দপদপ করছে। এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল, কিছুতেই ধরা যাচ্ছে না। এক একবার এক একজনের এক এক রূপ। পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয়। ফরিনা সারাদিন পদ্মজার খেয়াল নিলেন। পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছেন। ফরিনা কোনো জবাবই দিলেন না। আর দরজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল। পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে, তখন লতিফা হেসে বলেছে, পদ্ম আপা কেমন আছে দেখতে আইছিলাম। পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে, তবুও লতিফা এসেছে। পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয়। বিকেল হয়ে যায়, তবুও আমিরের দেখা নেই। এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করেছে। দুপুরে আসরের নামাজও বসে বসে ইশারাই করেছে। ফরিনা দুপুরে না করেছিলেন, এত কষ্ট কইরা নামাজের কি দরকার? কইর না, আল্লাহ মাফ করবো এমনিতে। পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিল, যতক্ষণ হুজগান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দেখিয়েছেন। এটা কেন দিয়েছেন? নামাজ বাধ্যতামূলক বলে। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা। ফরিনা এই কথার উপরে বেশি কথা বলতে পারেননি। পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে। পদ্মজার কাছে থেকে অনেক কিছুই শিখেছেন উনি। ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায়। তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলামের ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন। বিকালবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতেই থাকবে। পদ্মজা এ কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোরাজুরি করে পূর্ণাকে মোড়ল বাড়িতে পাঠিয়ে দেয়। এই বাড়ি মোটেও সুবিধার না, সে ঝুঁকি নিতে চায় না। পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সূরার নাম বলে দেয়। একটা দুইটা লাইনের সূরা শিখিয়ে দেয় যেন পড়ে ঘুমায়, তাহলে বিপদ হবে না। পূর্ণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে সন্ধ্যার। পূর্বের নিয়মে নামাজ পড়ে পদ্মজা। ফরিনা পদ্মজার ঘর ছাড়েন, রান্নাঘরে যান। পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বসে। আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে। 2 দিন কেটে যাচ্ছে, আমিরের দেখা নেই। পদ্মজার মনের অবস্থা করুণ, বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে। প্রহর গুনছে, এই বুঝে মানুষটা চলে এলো। পদ্মাবতী পদ্মাবতী বলে একাকার করে দিল ঘর, কিন্তু আসে না। পদ্মজার বুকের বাম পাশে চিনচিন ব্যথা বেড়েই চলেছে। গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি, কিন্তু এখন আন্দাজ করতে পেরেছে। তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব। সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না। আহত পা মাটিতে রাখে। ভর দিতেই আবার সেই তীব্র ব্যথা। কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া। পদ্মজার 2 পায়ের পাতা এক পাশে অক্ষত। সে সেই এক পাশ তারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায়। সোজা চলে আসে রেদওয়ানের ঘরে। দরজা একটু খোলা ছিল। পদ্মজা একবার ভাবলো কড়া নেড়ে ঘরে ঢুকবে, কি মনে করে যেন আর কড়া নাড়ল না, সোজা দরজায় ধাক্কা মারে। তখনই রেদওয়ান চুমকে ঘুরে তাকায়। পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয়। পদ্মজা মুচকি হাসি দিয়ে বলল, শার্ট পরে লাভ কি, চোখে পড়ে গেছে। রেদওয়ান ফিরে দাঁড়ালো, লম্বা করে হেসে শার্ট পরল। তারপর বোতাম লাগাতে লাগাতে বলল, বুদ্ধিমতী, তা দেখতে এসেছ কেমন আছি? ভালো নেই। ছুরি এবং ছুরির মালিক দুজনেরই তেজ বেশি ছিল। পদ্মজা তিরস্কার করে হাসলো। 2 কদম এগিয়ে এসে বলল, পাগলের প্রলাপ, আন্দাজ ঠিক হবে ভাবিনি। এবার বলুন উনি কোথায়? রেদওয়ান ভ্রুদুটি বাঁকিয়ে বলল, আমির। পদ্মজা জবাব দিল না। আমির বলল, আমি জানবো কি করে তোমার জামাই কোথায়? পদ্মজা কড়া করে প্রশ্ন করল, জানেন না? রেদওয়ান উত্তরে হাসলো। সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখলো। তারপর শীতল স্বরে প্রশ্ন করল, তোমার ছুরিটার নাম কি? কোন দেশ থেকে এনে দিয়েছে আমির? পদ্মজা বলল, ফুটপাত থেকে কেনা। ছুরির ধার থাকলেই চলে। অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত, তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন। পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে রেদওয়ানের অসুবিধা হলো না। সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে আসে, বলল, ব্যঙ্গ করছো? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। তারপর বলল, কি আছে জঙ্গলে? রেদওয়ান বলল, তা জেনে তুমি কি করবে? পদ্মজা বলল, কোনো অপরাধ চলছে। রেদওয়ান বলল, তোমাকে জানতে হবে না। পদ্মজা বলল, তখনও তো মারতে এসেছিলেন, এখন তো কাছে আছি, আক্রমণ করছেন না কেন?
রেদওয়ান হাসল, পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায়, পদ্মজার ঘাড়ে ফু দেয়, সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায়। হুমকি দিয়ে বলে, নোংরামি করার সাহস করবেন না, তখনের আঘাতগুলো ভুলে যাবেন না, আমি আমাকে রক্ষা করতে জানি। রেদওয়ান বলল, এজন্যই পালিয়ে এসেছিলে? পদ্মজা বলল, পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে, যাই থাকুক আমি খুঁজে বের করবই, আর ধ্বংসও আমিই করব। রেদওয়ান বলল, দেখো পদ্মজা, তুমি আর এসব নিয়ে ঘেটো না, সুখে আসো সুখে থাকো, পরিণতি খারাপ হবে, ভালো করে বলছি ঢাকা ফিরে যাও, এ মুখে আর তাকিও না। পদ্মজা বলল, ভয় পাচ্ছেন? রেদওয়ান বলল, কাকে? তোমাকে। রেদওয়ান সশব্দে হাসল। রেদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রেদওয়ান হাসতে হাসতে বলল, তোমাকে ভয় পাবে রেদওয়ান? পদ্মজা বলল, উনি কোথায় সত্যি জানেন না? রেদওয়ান বলল, না জানি না। পদ্মজা বলল, আমি কিন্তু। রেদওয়ান বলল, কি করবে? খুন করবে? রেদওয়ান কিরমির করে এগিয়ে আসে, পেছন থেকে পদ্মজার 2 হাত মুচড়ে ধরে বলল, ভালো করে বলছি আর গভীরে যেও না, এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি, আর গভীরে যেও না, তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না। পদ্মজা বলল, ছাড়ুন আমাকে। রেদওয়ান বলল, ছাড়ব না। রেদওয়ান পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীর রেডি করে ওঠে, মাথা দিয়ে পিছনে থাকা রেদওয়ানের মুখে আঘাত করে। রেদওয়ান সিটকে পিছিয়ে যায়, নাকে ভীষণ ব্যথা পেয়েছে, সে কিরমির করে হিংস্র জন্তুর মতো থাকায় বলিষ্ঠ মোটাসোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য। পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নেয় হাতে। রেদওয়ান বলে, তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা। পদ্মজা বলল, উনি যদি জানতে পারে আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন, আপনার দেহে প্রাণ থাকবে না। রেদওয়ান ফিক করে হেসে দিল, যেন মাত্রই পদ্মজা মজার কথা বলল। রেদওয়ান হাসি ঠোঁটে রেখেই বলল, আগে তো নিজেকে বাঁচাক, তারপর আমাকে প্রাণে মারবে। রেদওয়ানের এই কথাটি যেন বর্ষপাত ঘটায়। পদ্মজা চিৎকার করে জানতে চায়, কোথায় রেখেছেন উনাকে, কি করেছেন উনার সাথে। রেদওয়ান বলল, ঘরে যাও পদ্মজা। পদ্মজা বলল, আপনি বলুন উনি কোথায়। রেদওয়ান বলল, যাও ঘরে। পদ্মজা বলল, বলুন আপনি। রেদওয়ান বলল, পদ্মজা জগ ছুঁড়ে মারে রেদওয়ানের দিকে। রেদওয়ান সরে যায়, জগ স্টিলের থালা বাসনের উপর পড়ে বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন মজিদ, আসেননি একজনও মহিলা। পদ্মজা বিছানার উপরের ছুরি দ্রুত হাতে তুলে নিল। সে তার নিজের কৌশল ব্যবহার করে রেদওয়ানকে আঘাত করতে উদ্যত হয়। রেদওয়ান ছুরি সহ পদ্মজার হাত ধরে ফেলে, তারপর ফিসফিসিয়ে বলল, তোমার 3 বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার 20 বছরের পেশা পেরে উঠতে পারবে না। পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নেয়। পদ্মজা হিংস্র ব্যাঘিনী হয়ে ওঠে। আমিরের শোকে তার মাথা কাজ করছে না। 2 দিন হয়ে গেল আমিরের দেখা নেই, সারা শরীর ব্যথা। তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। সে রাগে রেদওয়ানের গলা চেপে ধরে। রেদওয়ান পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে, পদ্মজাকে নানাভাবে আঘাত করে। পদ্মজা কিছুতেই ছাড়ে না। তার শরীরে যেন দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউই জানে না। আমিরের জন্য সে সবকিছু করতে পারে। খলিল এক হাতে পদ্মজার চুল মুঠো করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলে, আমার ছেলেটারে ছাড়। তাও পদ্মজা ছাড়ে না। মজিদ এগিয়ে আসে, পদ্মজাকে টেনে সরায়। পদ্মজার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলছে, উনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না, মেরে ফেলবো একদম। রেদওয়ান সারা পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। তারপরে তেরে আসে পদ্মজার গালে থাপ্পড় বসায়। পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে পারেনি, চামড়া অনেক বেশি ছিঁড়ে যায়। পদ্মজার 2 হাত মজিদ ধরে রেখেছে। পদ্মজা মজিদকে খেয়াল করেননি। সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে, আম্মা আপনি কোথায়? আম্মা, ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে। ফরিনা আসে না। খলিল হুঙ্কার ছাড়ে, এই ছেলের আগুন বেশি, সাইডা দে ঋতু। পদ্মজার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। সে মুখ ভর্তি থুতু ছুড়ে দেয় খলিলের মুখের উপর। তাৎক্ষণিক রেদওয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল, তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, ভালো কথা কান দিয়ে ঢোকে না, মায়ের মতো হইছস। তোর মারেও মেরে দিতাম যদি নিজে থেকে না মরত। পদ্মজার চোখ উল্টে যাচ্ছে। মজিদ রেদওয়ানকে বলল, রেদওয়ান ছাড়, ওরে মরে যাবে। রেদওয়ান তাও ছাড়ে না। খলিল রেদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন। পদ্মজার শরীরের সব শক্তি শেষ। সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে, চোখ বুজে আসে। কল্পনায় ভেসে ওঠে আমিরের শ্যামবরণের মায়াময় মুখ, আর মুখ দিয়ে অস্ফুট স্বরে ডাকে, আম্মা। তারপরেই জ্ঞান হারায়। 3 জন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা। বুকে শাড়ি নেই, খয়েরি রঙের ব্লাউজ পরা, গলায় লাল দাগ, মুখে নখের আঁচড়, গালে চেপে ধরার দাগ, চামড়া ছিঁড়ে যাওয়া রক্ত। ফর্সা 2 হাতে শক্ত করে চেপে ধরার দাগ জল করে ভেসে আসে। চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে। পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে। আগুন সুন্দরী পদ্মজার কঠিন রূপে খুদের মেলা বসে গেছে। জানালা দিয়ে আসা উত্তরের হাওয়ায় মুশারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে। কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য। পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেয়ালগুলো কুমড়ে কুমড়ে কাচ্ছে। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাকে পূর্ণা আজিদের বাড়িতে ঢোকে। পাতলা ছিপছিপে গরম, অথচ কাকে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসি ভারে একটু বাঁকা হয়ে পড়েছে সে।
পানি ভর্তি কলস নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজের দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছিল এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে আমি পারবো না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট পাতানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। মাস 6 আগে বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফিরেও চাইলা না, ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। আসমানি বলল, পানি নিতে আইসো? পূর্ণা বলল, হ, আমাদের টিউবওয়েল। কথা শেষ না হতেই আসমানি বলল, শুনছি খালাম্মার কাছে, একটু বসো, আমি ডুব দিয়ে আইতাছি। পূর্ণা বলল, আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথা ফোড়োই না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে সে দেখে এলো, তারপর আর খোঁজ মিলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপারে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাকে তুলতে গিয়ে হয় সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ সাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে, খালাম্মারে পাঠাইতা? পূর্ণা বলল, তুমি একটু সাহায্য করো। আসমানি বলল, কি কও, আমি লইয়া যাবো কলসি? পূর্ণা বলল, আমি কি তা বলেছি ভাবি, কাঙ্কে শুধু তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও বাড়ির বউ তো, শরম লজ্জায় ডরের বাইর হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম। পূর্ণা বলল, বাড়ি থেকে বের হতেই লজ্জা, বাসরের সাথে শুইতে লজ্জা লাগে না? পূর্ণা কটাক্ষ করে বলল কথাটা, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখ মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্তকাল পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি। এরপরে এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল, কি কইরা জানছ? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়েই নোংরামি দেখেছি। আজিদ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউরে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পারছি, আজীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিদ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরেও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে। পূর্ণা কলসি কাঁখে তুলতে সক্ষম হয়, কিন্তু ভারী খুব বেশি, এখনই কোমর মচকে যাবে বোধহয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি। চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না, আমি চাই না এমন করতে। শফিক ভাই তো আমাকে থানার পুলিশ মানুষ। আমার ছোট বোনটা 1 মাস ধইরা হারাই গেছে, অনেক খুঁজছি পাই নাই। পুলিশ দিয়ে খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে উনার সাথে। আসমানি কাঁপতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এভাবে ছোট ভাইয়ের বইয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার খুব রাগ হয়। আসমানিকে আশ্বস্ত দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না, যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দিয়ে ভোগ করবে ঠিকই, আর সুযোগ দিও না। দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনরে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। পূর্ণা বলল, তোমার সাথেও তো 1 মাস আরো 2 বার দেখা হয়েছে, তখন তো বলনি যে তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আসমানি বলল, আম্মা কইছে সেরি মানুষ হারাইয়া গেলেও কাউরে কইতে নেই, মানুষ ভাববো সেরা নিয়ে পালাইছে। পূর্ণা বলল, আচ্ছা ভাবি, আমি আসি, কাল এসব শুনবো, অনেক কথা বলবো। আসমানি খারকাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠান ছাড়ে। পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু, সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছে। বৃদ্ধার মাজা বয়সের ভারে ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কিরে সেরি, পানি নিতে আইছিলি? পূর্ণা বলল, জি খালাম্মা। জয়তুনি বেগম বলল, কলসির ভারে দেহে সাপের লাহান বাইকা গেছস। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে, সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদী কি করবি না? তোর বইনা না আইসে, বিয়ে দিব? পূর্ণা বলল, দিবে মনে হয়। জয়তুনি বেগম বলল, তোর লগে হাওলাদার বাড়ির কোন সেরার নাকি ঢলাঢলি চলে? কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলে, আপনাকে কে বলেছে? মালেহা বললেন, এইসব কিচ্ছা বাতাসে ছড়ে, এমন আর করিস না পূর্ণা,
গায়ের রং ময়লা, বয়সও বেশি, আবার তো আরেক ইচ্ছাও আছে। কয়েক বছর আগে বেইজ্জতি হয়েছিল গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইলে কেউ বিয়ে করব না। এখন দেখ তোর বোনে কোন ল্যাংরা লুলা দেখে বিয়ে দিতে পারেনি। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি, সে কিছু কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষালী কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণাকে কে বিয়ে করবে না করবে সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না থেকেই চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বা পাঁজরে ছাদ করে উঠল। উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে, কি সুন্দর। পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার, নিজের রংটা আগে দেখেন। মালেহা বললেন, এই সেরা তুমি কই থাইকা আইছো, বাপের নাম কিতা? মৃদুল বলল, কেন পছন্দ হয়েছে, সেরি আছে, বিয়ে দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো। মালেহা বানু হকচকিয়ে গেলেন, এ কেমন জাতের ছেলে, কেমন ছটপট করে। মৃদুল যেন বিরাট রসিকতা করছে এমনভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাও, হাঁটো। মালেহা বানু ও জয়তুনি বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণার প্রথম মুখ খুলে বলল, কখন এসেছেন? মৃদুল বলল, কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাচ্ছে কেন? পূর্ণা বলল, আপাকে দেখেছেন আপনি? মৃদুল বলল, না, অন্দরমহলে ঢুকি নেই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভারী কলসি নিতে পারছো? পূর্ণা বলল, কষ্ট হয়েছে। মৃদুল বলল, তো নিতে গেলে কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে, আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? পূর্ণা বলল, কিসের জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। মৃদুল বলল, এই যা ইয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে মুচকি হাসে, চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুল হাসলো, সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা, বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারুর মধ্যেই নেই। পূর্ণার পরনের কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়েছে বোধহয়। কিছু অংশ পেট ও এক পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে, মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ শুয়ে মাটিতে পড়ছে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটপা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো হাসুচোখ মাথা নাড়ালো, তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে? তার চোখ দুটি ডাকর ডাকর, যা মৃদুলের ভালো লেগেছে, তার প্রশংসা করেছে। দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়িতে যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বই নিয়ে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কা পূর্ণার বুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খোলে, আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি, একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসবো। কেন নিষেধ করছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো, এখন আমার কথাটা রাখ। এমুখ হোস না, আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া ঠিক মতো করবি, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। এতে তোর আপা। লেখাগুলো এলোমেলো অগোছালো মনে হচ্ছে, তাড়াহুড়ো করে লিখেছে, অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকে এক গুছি চুল। কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। ঘুম ভাঙতেই পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছু নেই। ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কষলে আবার তাকালো, না, কিছুই পরিবর্তন হয়নি, সবকিছুই কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে বই পড়ছিল। তারপরে নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেওয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে আসে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃদস্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করল, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব দিল না। হাতে থাকা সুন্দর কাচের হারিকেনটি পাশে রাখলো। তারপরই পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল।
পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারলো, এ কি? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে এসেছে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত রকমের সুন্দর কাচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্ম ফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তোলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিলচিল ঝাঁপিয়ে শাপলার পদ্ম ফোটার। এত পদ্ম ফুল দেখে মনে হচ্ছে বড় একটা বিলের সব পদ্ম ফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্ম ফুল দিয়ে আমার পদ্মাবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলের দিকে তাকায়। তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগমাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে, স্বামীর যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খোঁজে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে উঠেছে। আজ 5 দিন আমির নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রেদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে এখানে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল, তিনি ডুকরে কাঁদছিলেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞেস করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, উঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশি ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শক্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমা চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কিরকম চেষ্টা করেছিলেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞেসও করেনি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লেখে ফরিনার হাতে দেয়, তিনি যেন মগাকে দিয়ে দেন। তার পরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের সুখে ভিতরে ভিতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কিটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দুয়ার 2 হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে, তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ায় পদ্মজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন, গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুরিওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি ঢুকলে সেটাই তো বুঝতাছি না। মদন বলল, দেহ মৃদুল মিয়া, এইটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে না দিতে। মৃদুল বলল, আমি তো আত্মীয় নাকি, আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? মদন বলল, হেইটা তো আমি জানি না। মৃদুল বলল, সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা, ওইটা দিয়ে আবার মাথাটা ফাড়াইয়া দিমো। একবার মারছে আপাই, এখন মারমো আমি। মদন বলল, হেইটাই করো, তবু আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। মৃদুল বলল, আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গাই ডালামো। মদন বলল, মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। মৃদুলের মাথা বরাবরই চড়া, হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করেছে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসে ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হয়েছে আমার জামাইয়ের গলা চাইপা ধরার? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়েই 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ঢুকতে দেয় না কে? খলিল বলল, তুমি মেহমান মানুষ, অলগ ঘরে থাকবা, এখানে কি দরকার? মৃদুল বলল, এই নিয়ম কবে করছেন আপনারা? আগের বার যখন আসিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। খলিল বলল, এখন আর ঢুকুন যাইব না, এটা অন্দরমহল, বাড়ির বউ সেরিদার জায়গা। মৃদুল বলল, সত্যি কইরা কন্ত বাড়ির ভেতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কইরা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রেখা এইখানে পইরা রইছো কেন? মানুষের অন্ন নষ্ট করতেছ, নিজের বাড়ি যাও।
অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপে এমন কথা বলল। কোন মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি। আমি বেড়ামিয়া বংশের সেরা, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার বাড়ির কামলায় আছে 10-12 জন। আমি কাইলে চইলা যাইতাম বাড়ি। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছে একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজের জন্য হয়তো রাখা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছিল বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপার না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিল না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আছে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনায় খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে চায়নি। ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নাই। তার খেতে ইচ্ছে করছে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধ সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। পদ্মজা বলল, না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। ফরিনা বলল, কবিরাজের দেওয়া ঔষধটি খাও এখন। পদ্মজা বলল, আপনি কথা এড়াচ্ছেন আম্মা। আচ্ছা, ওষুধ দেন। ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলেন, তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ওষুধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিলেন ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চাই আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলেই মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো। বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? ফরিনা বলল, তুমি তো আমারই সেরি। পদ্মজা বলল, তাহলে আবদার রাখবেন? ফরিনা বলল, রাখাম। ফরিনার শুষ্ক চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাতে পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খান। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মায়ামতী স্পর্শ। পদ্মজার শরীরে লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কোয়ার পরে তোমার যা কইতে কইয়াম তুমি তাই করবা। পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সেটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনি যা বলবেন আমাকে, তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয়, যুক্তিগত হয়, আমি তাই করব আম্মা। ফরিনা চোখের জল মুছেন, তারপর বলেন, আমি বাবুর বাপরে দেখা আইতাছি, তুমি শুইয়া থাকো। কথা শেষ হতেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রেদওয়ানকে। হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্যজাল, যার চাবি বোধহয় তার কাছে আছে। আলমগীরের দেওয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্যজালের চাবি মনে হয়। রেদওয়ান গত দিনগুলোতে 3-4 বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রেদওয়ানের মতিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রেদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে, যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রেদওয়ান পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল, তারপর বলো কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রেদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রেদওয়ান চেয়ার টেনে বসলো। বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রেদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করে হেসে দিল। বলল, কাপুরুষের কি করেছি? পদ্মজা বলল, স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আবার সেই স্ত্রী অসুস্থ ছিল, এমন তো কাপুরুষরাই করে। রেদওয়ান বলল, এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবু আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দিব, যদি তুমি সেই শর্ত মানো। পদ্মজা বলল, কি শর্ত? রেদওয়ান বলল, তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলন্দপুরে ফিরবে না। পদ্মজা বলল, যদি না মানি? রেদওয়ান বলল, অবুজের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। পদ্মজা বলল, আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রেদওয়ান হাসলো। পদ্মজা বলল, সেদিন মেরে আদমারা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলেই আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি।
রেদওয়ান বিরক্তিতে চসূচক উচ্চারণ করল, বলল, তোমাকে মারা যাবে না। পদ্মজা বলল, আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? রেদওয়ান বলল, এত প্রশ্ন কেন করছো? পদ্মজা বলল, মনে আসছে তাই। রেদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে, বলছে, তুমি শর্তে রাজি কিনা বলো। পদ্মজা বলল, আগে বলুন কার কাজে আমি লাগবো, কার খাতিরে আমাকে মারা যাবে না? রেদওয়ান বলল, তুমি শর্তে রাজি কিনা সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বলিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রেদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল, ওনাকে জঙ্গলে রেখেছেন তাই না? রেদওয়ান বলল, শর্তে তুমি রাজি? পদ্মজা বলল, না। রেদওয়ান বলল, তোমাকে তো আমি। রেদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশে টেবিল থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে রেদওয়ানের মাথায় আঘাত করে। রেদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুত তার সাথে ছুরি হাতে নেয়। রেদওয়ান বিছানায় পড়ার 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হেঁচকা টান মারে। রেদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অব্দি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়, সেই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছেমতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে, শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রেদওয়ানের মাথায়। রেদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে, নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র ব্যাঘিনীর মতো ঝাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ।